আসসালামু আলাইকুম। চাচা, বাড়িঘর সাজানো কেন? হেনা কোথায়? হেনা কোথায়? আর চাচা উত্তর কি বলে? যেটা শুনে বাপ্পারাজ কাঁদতে কাঁদতে দৌড়ে ছুটে যায়, যে কথাটা বাপ্পারাজ বিশ্বাসই করতে পারে না। হ্যাঁ দর্শক, এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলি। 29 বছর আগের একটা সিনেমা, ইফতেখার জাহানের প্রেমের সমাধি, বাপ্পারাজ আর শাবনাজের অভিনীত। এই সিনেমাটা ওই সময় আমরা অনেক ছোট, এবং এই সিনেমার যে গানগুলা, এই গানগুলা খুব তখন ওই ইয়েতে বসতো, ক্যাসেট প্লেয়ারে। তখন তো সিডি ছিল না, ইউটিউব ছিল না, ইভেন অনেকের বাসায় ভিসিআরও ছিল না, অনেকের বাসায় কালার টিভিও ছিল না। তো আমাদের বাসায় একটা কালার টিভি ছিল, সম্ভবত নিক্কন বা নিপ্পন, এই টাইপের একটা নাম। কত 20 ইঞ্চি বা এরকম। এবং ওই টেলিভিশনটার বডিটা ছিল আমার কাঠের। জানি না ওইটা পরে কি হয়েছে না হয়েছে, ওইটার আর কোনো খবর রাখি নাই, ভুলে গেছি আসলে কি হয়েছে। তো সম্ভবত সিনেমাটা হলে গিয়ে দেখি নাই, বিটিভিতে সিনেমাটা দেখানো হয়েছিল। এবং ওই সময় সপ্তাহে একদিন বিটিভিতে সিনেমা দেখাইতো। এবং ওই সিনেমাটা, এবং ওই বিটিভির ওই সিনেমা সপ্তাহে একদিন ইংলিশ সিনেমা দেখাইতো। ওই সিনেমা সপ্তাহে একদিন ছায়াছন্দের গান, ছায়াছবির গান শোনানো হতো, 30 মিনিটের কয়েকটা ছায়াছবি সিনেমার গান। ওই প্রোগ্রামটা আর কিছু কিছু প্রোগ্রাম ছিল, সিরিজ চালাইতো, ইংলিশ কিছু সিরিজ, ম্যাকগাইভার, তারপরে র্যাভেন, ফল গাই, এই সিরিজগুলো, দিয়ে টিম, এই সিরিজগুলো খুব দেখতাম। এটা ছিল আমাদের শৈশব। তো সেই শৈশবের ওই ডায়লগটা যে এইভাবে এই জেনারেশন ভাইরাল করবে, মানে ভাইরাল এমন একটা জিনিস ভাই, মানে যারে তারে তাজা করে দেয়, যারে তারে মেরে ফেলায়। মানে এমন হয় যে ওই যে রাজুদা পরোটা বেচে কলকাতায় এক লোক, সেই রাজুদারে পুরা সেলিব্রিটি বানিয়ে দিছে। ওই যে বাদামওয়ালা, সেই বাদামওয়ালারে সেলিব্রিটি বানিয়ে দিছে। ভাইরাল এমন একটা জিনিস যে কখন কার কপালে এসে পড়ে আর তার ভাগ্য খুলে যায়। কারো কারো ভাগ্য খুলে যায়, কারো কারো ভাগ্যে আরও অবনতি নেমে আসে, ভাগ্যে আরও পরিহাস নেমে আসে। যাই হোক, ম্যাক্সিমাম মানুষেরই ভাগ্যটা খুলে যায় আসলে। একবার যদি ভাইরাল হইতে পারে কোনো মতে, একবার যদি সামহাউসে দর্শক বা মানুষ, সোশ্যাল মিডিয়ার মানুষ যদি তাকে রিসিভ করে নেয়। এখন এই মুহূর্তে রিপোর্ট মিয়া নামে এক লোক ভাইরাল হয়ে গেছে। দেখছি যে সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই খুব রিসিভ করে নিচ্ছে। ওই যে লোকটা বলে যে এটাই বাস্তব, আই লাভ ইউ, এটাই বাস্তব। যাই হোক, এই লোকটা কিন্তু ভালো পয়সা কামাইতেছে, সে ভাইরাল হয়ে গেছে। তারপর আলামিন একজন লোক আছে। বিষয়গুলো হচ্ছে যে ভাইরাল একটা কি আশীর্বাদ বলবো নাকি কি বলবো আমি জানি না, বাট যেই ভাইরাল হচ্ছে সে পয়সা কামাচ্ছে, ধুমধুমার পয়সা কামাচ্ছে। এখন এই জেনজি বাপ্পা রাজার সাবরাজরে ভাইরাল করে দিছে, এই যে চাচা হেনা কোথায়, এই ডায়লগটারে রিপিট করে। এটা এখন একটা জেনারেশন জেডের একটা হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে, যে এটা ছাড়া ভিডিও হচ্ছে না, এটা ছাড়া শর্ট হচ্ছে না, এটা ছাড়া রিল হচ্ছে না। তো অবভিয়াসলি 29 বছর আগের কোনো সিনেমার ডায়লগ যখন, কোনো নায়কের সিনেমার ডায়লগ যখন এই সময় এসে ভাইরাল হয়, তখন সেটা সেই নায়ক নায়কের জন্য একটা গৌরবের। কিন্তু যে বিষয়টা ঘটতেছে সেটা দেখেন, বাপ্পারাজ এবং শাবরাজ তো অভিনয়টা ছেড়ে দিয়েছেন, সেটা অন্য হিসাব। কিন্তু বাপ্পারাজ তো অভিনয় ছাড়েননি, আমরা বাপ্পারাজকে ছেড়েছি। এক বাপ্পারাজ, তার সঙ্গে আমার একটা কাজ হয়েছে 5-7 বছর আগে, পোড়ামত 2, সেই কাজটা করার জন্য আমরা মেহেরপুর গেছিলাম এবং বাপ্পাদার সঙ্গে অনেক দিন ছিলাম একই এলাকায়, একই হোটেলে। অনেক স্মৃতি আছে, অনেক গল্প, অনেক আড্ডা, অনেক মেমোরিজ আছে। এবং বাপ্পাদাকে কাছ থেকে যতটুকু দেখেছি, খুবই অমায়িক, ভদ্র, জেন্টলম্যান, এবং
তার মতো একজন অভিনেতা, যে নায়ক রাজ রাজ্জাকের ছেলে, বাংলাদেশের একজন সুপারস্টারের ছেলে, সেও তার সময় সুপারস্টার ছিল। ব্যর্থ প্রেমিক হিসেবে সেই সময়ে বাপ্পারাজ ছাড়া আর কোনো নাম আসতো না। ইভেন দীর্ঘদিন এর মধ্যে বাপ্পারাজের এই ব্যর্থ প্রেমিকের বিষয়টা ট্রল হয়ে বা পোস্টার, প্ল্যাকার্ড এগুলো হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, কিন্তু ডায়লগ এইভাবে তরতাজা হয়ে গেছে এটাই প্রথম হয়েছে। এতে করে বাপ্পারাজ ভাইয়ের অবস্থাটা কি, বাপ্পারাজ ভাইয়ের কি সিচুয়েশন আছে এখন, তিনি তাকে তো এখন মানুষ সবাই নতুন করে স্মরণ করতেছে বা খুঁজতেছে যে ডায়লগটা দিল সেই লোকটা কই, কোন অবস্থায় আছে। তো যাই হোক, বাপ্পারাজদার একটা রিসেন্ট খবর আছে, সে একটা ওয়েব সিরিজ করতেছে। সেই ওয়েব সিরিজে মোস্তফা খান শাহিন নামে একজন ইয়াং ডিরেক্টরের একটা ওয়েব সিরিজে বাপ্পারাজকে নতুন করে আমরা পেতে যাচ্ছি। অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এটার একটা অ্যাকশন টিজার রিলিজ হয়েছে। সায়েম জব্বার নামে এক পুলিশ অফিসারের ভূমিকায় বাপ্পারাজদাকে অ্যাকশন ঘরানায় এখন দেখা যাবে, এবং একটা টাইটেলই দিছে, অনেক তো বিরহ হইল, এবার অ্যাকশন করা যাক। এবং ওয়েব সিরিজের শুটিংও অনেকটা হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি রয়েছে। তো এত এত আমাদের নাম করা ডিরেক্টর, এত এত আমাদের নাম করা প্রডিউসার, তারা বাপ্পারাজদাকে ইউজ করতে পারলো না। খুবই আফসোসের বিষয় এটা। এক রায়হান রাফি পোড়ামন দুয়ে বাপ্পারাজকে যেভাবে কামব্যাক করাইছে, এই রায়হান রাফি যদি এই কথাটা চিন্তা না করতো, রায়হান রাফি পরে বা আগে, এই যে গত 10-15 বছর ধরে, 10 বছর কি হবে, বা হ্যাঁ এরকমই তো হবে, বাপ্পারাজদার কেউ খবর নিছে, তারে কেউ কোনো সিনেমায় এভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছে? এত ওটিটি প্ল্যাটফর্ম হলো আমাদের, এত ওয়েব সিরিজ হচ্ছে, সেখানে কি বাপ্পারাজদার কথা ভাবা হয়েছে? আমাদের দেশে শুধু বাপ্পারাজ না, আমাদের দেশে আমিন খান আছে, আমাদের দেশে অমিত হাসান আছে। এই যে প্রেমের সমাধি যেই সিনেমাটা, এই সিনেমাটাতেও কিন্তু আমি বাপ্পারাজদার সঙ্গে অমিত হাসান অভিনয় করেছে। সিনেমার গল্পটা খুবই ওই সময়ের জন্য গল্প ঠিক আছে, সেই 29 বছর আগের যে সময়, সেই সময়ের জন্য গল্পটা ঠিক আছে। এই সময় এরকম গল্প শুনলে মানুষ হয়তো হাসবে। গল্পটা এরকম ছিল যে ছোটোবেলায় বাপ্পারাজ আর সাম্রাজ্যের খেলাধুলার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, তারা দূরে আলাদা হয়ে যায়, এবং একটা পর্যায়ে যখন এক হবে তখন দেখা যায় যে সাম্রাজ চোখের দৃষ্টি হারায় ফেলছে। তো সাম্রাজ্যের চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্যে বাপ্পারাজ যায় কিডনি বিক্রি করতে, কিডনি বিক্রি করে এসে বাপ্পারাজ এসে দেখে যে সাম্রাজ্যের বিয়ে হয়ে গেছে, এবং সেইটাই বাপ্পারাজ আর মানতে পারছে না। আনোয়ার সাহেবকে জিজ্ঞেস করছে যে বাপ্পারাজ যে চাচা, বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? তখন আনোয়ার সাহেব বলছে ওর তো বিয়ে হয়ে গেছে। এই বাপ্পারাজ বিশ্বাস করতে পারছে না, এটা হইতেই পারে না। তারপরে সেই গান প্রেমের সমাধি, যে ঐতিহাসিক গান, সেই সময় যদি থাকতো, এরকম ইউটিউব থাকতো, এরকম সোশ্যাল মিডিয়া থাকতো সেই সময়, তাহলে এই গান, এখন তো এক একটা গান 100 কোটি 200 কোটি ভিউ হইলে মানুষ অবাক হয়ে যায়। এই গান সেই সময় যদি ইউটিউব বা ফেসবুক থাকতো, আমার মনে হয় 500 কোটির বেশি ভিউ হইতো। এত চলছে এই গান, বিভিন্ন দোকানে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন প্রোগ্রামে, মানে আর ছ্যাঁকা খাইলেই মানুষ এই গান শুনতো। বিষয়টা এরকম হয়ে গেছিল যে এটা যারা ছ্যাঁকা খাইছে তাদের জন্য একটা জাতীয় সঙ্গীত, যারা প্রেমে ব্যর্থ হয়েছে, ব্যর্থ প্রেমিকদের জাতীয় সঙ্গীত হয়ে গেছিল এই গানটা। তো সেই ব্যর্থ প্রেমিকদের আইকন বাপ্পারাজ। যাই হোক, আমার কাছে তার অভিনয় খুব ভালো লাগে। তারে আবার নতুন করে মুস্তফা খান শাহিন একটা ওয়েব সিরিজে একটা অ্যাকশন টিজার দিয়েছে, সেটা অনেক ভিউও হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া অলরেডি ভাইরাল অ্যাকশন টিজারটা। এবং সেই অ্যাকশন টিজারটা দেখে যা মনে হইল যে কাজের কোয়ালিটি ঠিকঠাক আছে, কাজের কোয়ালিটিটা ঠিকঠাক আছে, কিন্তু কোন ওটিটিতে তারা রিলিজ করবে সেই বিষয়ে এখনও কিছু জানায় নাই, আমি জানতে পারিনি এখনও।
তবে বাপ্পারাজ সেই ওটিটিতে কাজ করছে, সে ওটিটিতে কামব্যাক করছে, এইটা আমার জন্য খুব ভালো একটা সংবাদ। এইভাবে শুধু বাপ্পারাজ না, এইভাবে আমাদের যারা অ্যাসেট ছিল, আমাদের যারা মানে তারা তো দীর্ঘদিন অভিনয় করেছে, দীর্ঘদিন অভিনয় করার পরে তাদের একটা ইমেজ হয়েছে, তাদের একটা ফ্যান বেজ হয়েছে, তাদের একটা অভিনয়ের একটা ম্যাচুরিটি আসছে। সো একটা একটা ফল যখন পেকে গেছে, একটা সুস্বাদু অবস্থা আছে, ডেলিশিয়াস অবস্থা আছে, নিউট্রিশিয়াস অবস্থা আছে, সেই ফলটাকে আমরা না খেয়ে আমরা বাজারের কাঁচা ফলগুলো দিয়ে এই পাকা ফলের প্লেসটা পূরণ করার চেষ্টা করছি। এখন যারা নতুন নতুন এই যে বিভিন্ন অভিনয় শিল্পীরা আসতেছে, একেবারে নতুন আনকরা অভিনয় শিল্পীরা, এদের অভিনয়ের দক্ষতা, অভিনয়ের ডেপথ যতটুকু, এদের কাছে তো তারা শিশু। তো কেন এদেরকে আমরা বসায় রেখে শিশুদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি? ওয়াই? আমি এই কোশ্চেনের অ্যান্সারটা পাই না। একটা অ্যান্সার আমার কাছে আছে, সেটা হচ্ছে যে এরা যারা এখন যারা কাজ করছে এরা সবাই নতুন, আর নতুনেরা পুরনোদের সঙ্গে যোগাযোগটা হচ্ছে না, পুরনোদের সঙ্গে নতুনের একটা যোগাযোগ বিচ্ছিন্নতা আছে। কিন্তু তারা যদি যোগাযোগ করার চেষ্টা করে, তারা কিন্তু পারবে চেষ্টা করতে। বরঞ্চ আমি যতবারই বাপ্পারাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, খুবই বিনয়ের সঙ্গে, খুবই আন্তরিকতার সঙ্গে সে আমার সঙ্গে কথা বলেছে, সে আমাকে ফোন করেছে, তার কর্মস্থলে আমাকে গিয়ে দেখা করতে বলেছে, আড্ডা দিতে বলেছে। খুবই আন্তরিক তারা, শুধু বাপ্পারাজ দ্বারা, ইভেন আমিন খান যখনই তাকে আমি ফোন করি, সে যদি ফোন ধরতে না পারে সে ফোন ব্যাক করে আমাকে। ঠিক এরকম আমার অমিত হাসান ভাইয়ের সঙ্গে আমার হয়তো কথা হয় নাই, ওরসানি ভাইয়ের সঙ্গে আমার হয়তো কথা হয় নাই, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিল্পী যারা একসময় আমাদের ইন্ডাস্ট্রি কাঁপাইছে, যারা এই মুহূর্তে বসে আছে বাসায়, যাদেরকে আমরা ইউটিলাইজ করছি না, তাদেরকে ইউটিলাইজ করার একটা প্রপার টাইম আসছে। এই জেনারেশন জেড যদি তাদের সেই কথাটা ভাইরাল করতে পারে, এই জেনারেশন জেড তাদেরকেও ভাইরাল করতে পারবে, তাদেরকেও আবার নতুন করে স্ক্রিনে নিয়ে আসতে পারবে। তো আমার মনে হয় আমাদের যে ম্যাচিউর অভিনয় শিল্পীদের সংকট পর্দায়, সেই সংকটটা কাটিয়ে উঠবার জন্য এই ব্যাকআপ রিজার্ভ শিল্পী, আমাদের যারা দক্ষ শিল্পী, ম্যাচিউর শিল্পী, এই শিল্পীদেরকে বোধহয় আমরা একটু টান দিতে পারি আমাদের ফ্রন্ট লাইনে। আমাদের যারা আমার কন্টেন্ট যারা দেখছেন, যারা এইসব ডিরেক্টররা আমার কন্টেন্ট দেখেন, আমি একটু তাদের মস্তিষ্কে এই বিষয়টা একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ওয়াই নট, ভাবেন তাদেরকে দিয়ে। ভাবনাটা জরুরি, ভাবতে শুরু করলেই দেখবেন সব কিছু খোলস থেকে বেরিয়ে আসতেছে। রাহেন রাফি ভাবছে না, এই যে মুস্তফা খান শাহিন, এই ছেলেটা ইয়াং একটা ছেলে, ও ভাবছে না বাপ্পারাজকে নিয়ে? তাহলে কেন আপনারা, মুস্তফা খান শাহিন যদি পারে, তাহলে আপনারা এত বড় বড় ডিরেক্টর হয়ে গেছেন, এত সুনাম কামাইছেন, এত যশ খ্যাতি আপনাদের, আপনারা কেন পারছেন না? আপনারা কেন শিল্পী সংকট? এক শাকিব খানকে দেখি, শাকিব খানের আশেপাশে বিশেষ সৌদাগর, বাস, তারপর সব নতুন। এক আফরান নিশোকে দেখি, আফরান নিশোর আশেপাশে দু একজন প্রমিনেন্ট শিল্পী, তারপর সব নতুন। কেন শিল্পী, কেন ফ্রেমটা ভরে ওঠে না? একটা সিনেমায় যখন আফরান নিশো বা শাকিব খানের পাশাপাশি যখন বাপ্পারাজ থাকবে, যখন অমিত হাসান থাকবে, এটার ওয়েটটাই তো কত বেড়ে যায়। শাকিব খানকে যেভাবে ব্যবহার করতে পারছেন, ঠিক তেমনি বাপ্পারাজকেও ব্যবহার করতে পারবেন, অমিত হাসানকেও ব্যবহার করতে পারবেন, বা আমিন খানকেও ব্যবহার করতে পারবেন। চেষ্টাটা দরকার, ইচ্ছাটা দরকার, ভাবনাটা দরকার। যাই হোক, চাচা হেনা কোথায়, হেনাকে খুঁজতে গিয়ে একটা ইম্পর্টেন্ট আলাপ করা হয়ে গেল, যে বিষয়টা আমি দীর্ঘদিন ধরে করতে চাইছিলাম, এই প্রসঙ্গটা আলাপ করতে চাইছিলাম। আজকে এই সুযোগে আলাপটা করে ফেললাম। আমার মনে হয় আমাদের এই যে রিজার্ভ শিল্পী যারা আছেন, যারা অবসরে আছে, অনেকটা অবসর জীবন কাটাচ্ছেন, শিল্পীদের আসলে কখনো কোনো অবসর জীবন নাই। শিল্পীরা আমৃত্যু শিল্পী, মৃত্যুর আগ দিন পর্যন্ত তারা পারফর্ম করে। ইভেন সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে গান গাইতে গাইতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দিস ইজ আর্টিস্ট, এটাই শিল্পী। সো আমাদের সেই গুণী শিল্পীদের আমাদেরই কদর করতে হবে। এই জেনারেশন জি, জেড, এরাই এদেরকে আবার সামনে নিয়ে আসবে, যেভাবে হেনা কোথায় কে ভাইরাল করছে। আই হোপ পরে আমিন খান বা অমিত হাসান এদেরকেও সামনে নিয়ে আসবে, কারণ ভাইরালটা আমার মনে হয় একটা আশীর্বাদ হয়ে দাঁড়াইছে। সব কিছুরই একটা নেগেটিভ এবং পজিটিভ দিক আছে,
এই ভাইরাল বিষয়টা এই এই জায়গাটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে আমার কাছে মনে হচ্ছে। তো আই হোপ বাপ্পারাজ বা আমি যে কজনের নাম বললাম এছাড়াও আরও অনেক নাম আছে, সেই নামগুলোকে পরবর্তীতে আমাদের যে সামনে খুব ভালো ভালো কাজ ভালো ভালো পরিচালকটা করছে সেই কাজে তাদেরকে দেখতে পারবো। দর্শক, আপনারা এই বিষয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।